দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই। আমি হাবিব রহমান মুখোমুখি অনুষ্ঠানে। চ্যানেল ওয়ানের এই বিশেষ আয়োজনে আজকে আমরা হাজির করেছি বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং বর্তমান জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। আপনি কেমন আছেন? জি ভালো, ধন্যবাদ। দীর্ঘদিন রাজনীতি করেছেন, মাঠের রাজনীতি। এখন বলা চলে যে আপনি আছেন ঘরের মধ্যে এবং জাতীয় সংসদের আপনি অভিভাবক। প্রথমে একটু জানতে চাই যে এই মুহূর্তে দেশের সংসদীয় যে রাজনীতি সেটা আপনি কেমন দেখছেন, স্পিকার হিসেবে কতটা সন্তুষ্ট, এবং বিশেষ করে সংসদে সরকারি দল এবং বিরোধী দলের যে সম্পর্ক, সেই সম্পর্কে সংসদীয় রাজনীতির জন্য কতটা ইতিবাচক বলে আপনি মনে করছেন বা আপনি সেটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। বর্তমান সংসদ একটি ব্যতিক্রমী সংসদ। 16 বছর প্রকৃত অর্থে এই দেশে কোনো জাতীয় সংসদ ছিল না। সংসদ নির্বাচনের নামে কয়েকবার প্রহসন মঞ্চস্থ হতে দেখেছে দেশবাসী। জনগণ অত্যন্ত হতাশ হয়ে পড়েছিল গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। এই পরিস্থিতিতে দেশের ছাত্র জনতা, অভিভাবক, রাজনৈতিক কর্মী, পুরো দেশবাসী মিলে দীর্ঘদিন সংগ্রাম করে অপশাসনকে সরাবার জন্যে তারা অনেক ত্যাগ স্বীকার করেছে, মাফিয়াকে বিদায় করেছে, যার ফলে মানুষের প্রত্যাশা অত্যন্ত বেড়ে গিয়েছে। তারা চায় যে তাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এই জাতীয় সংসদ। সেই দিক থেকে আমি ভাগ্যবান এই ধরনের একটি সংসদের স্পিকারের দায়িত্ব পালন করতে পারছি। কার্যক্রম অনুসরণ করলেই বোঝা যায় যে এই সংসদটি জনগণের প্রতিনিধিত্ব করে কিনা। আমার এখন পর্যন্ত ধারণা হয়েছে যে জনগণ আফটারঅল এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর জনগণের সম্মতি নিয়ে এবং অত্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। জনগণ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে রয়েছে এই সংসদের দিকে। গত 16 বছর মানুষ সংসদ অধিবেশন কেউ লক্ষ্য করতো না, লাইভ টেলিকাস্ট হতো, কেউ দর্শক ছিল না। এখন সাধারণ মানুষের মধ্যে অনেক আগ্রহ এই সংসদের অধিবেশন নিয়ে। তারা বিপুল সংখ্যক মানুষ এই সংসদ অধিবেশন দেখে এবং সাধারণ মানুষের যে অপরিমেয় সাহস, গণতন্ত্রের জন্য যেভাবে তারা রাজপথে নেমে এসেছে, এটি বিশ্বের বুকে একটি রেকর্ড। বিশ্বে অনেক রাষ্ট্র আছে যারা হয়তো আমাদের চেয়ে ধন সম্পদে সমৃদ্ধ, কিন্তু এত গণতন্ত্রপ্রিয় মানুষ, গণতন্ত্রের জন্য জীবন বিসর্জন দিতে সদা প্রস্তুত যেই জনগোষ্ঠী, এটিকে নিয়ে আমরা সবাই গর্ববোধ করি। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই স্যার, যে সংসদের মূল কাজ যদি আমরা হিসাব করি সেটা হলো জবাবদিহিতা নিশ্চিত করা। সেক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটিগুলোর দায়িত্ব অনেক বেশি। আমরা যেটি জানি, বলা হয় সরকারি যে হিসাব, সেই কমিটি সহ কিছু গুরুত্বপূর্ণ কমিটির সভাপতির পদ বিরোধী দল থেকে দিলে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হয়। বর্তমান সংসদে এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? আপনি এখানে অভিভাবক হিসেবে কাজ করছেন, আপনার আসলে ভূমিকাটা এখানে কতটা রাখতে পারবেন? অতীতে যে কোনো সংসদের চাইতে এই সংসদে বিরোধী দলকে অধিকতর ক্ষমতা দেওয়া হবে। সংসদীয় কমিটিতে, বেশ কয়েকটি কমিটিতে বিরোধী দল থেকেই দলের এই কমিটির সভাপতি নির্বাচিত করা হবে। এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এর সভাপতি অতীতেও অধিকাংশ সময়ই বিরোধী দল থেকে নেওয়া হয়েছে। এটি ছাড়াও বেশ আরও কয়েকটি সংসদীয় কমিটির সভাপতিত্বে বিরোধী দলীয় সংসদ সদস্যকে দেখা যাবে। এটি একটি ভালো উদ্যোগ হবে। এটি জনগণের কাছে সংসদ সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত করবে এবং প্রকৃত অর্থে গণতন্ত্র বিকশিত হবে, এটাই আমার ধারণা। সংবিধান সংশোধনের যে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে বিরোধী দলের নামও চাওয়া হয়েছে। সেক্ষেত্রে বিরোধী দল যদি না আসে, সেই জায়গায় আসলে কি হবে তাহলে? আমরা এখনও আশা করছি যে সরকারি দলের আহ্বানে সাড়া দিয়ে বিরোধী দল সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটিতে তারা অংশগ্রহণ করবে। যদি তারা না করে, তাহলে বাধ্য হয়েই ট্রেজারি বেঞ্চকে বা সরকারি দলকে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন একটা গুরুত্বপূর্ণ কাজ, এটিকে তো ফেলে রাখা যাবে না। আর যে ধরনের যুক্তি দেওয়া হচ্ছে বাইরে পত্রপত্রিকায় দেখছি বিরোধী দলের নেতাদের কথাবার্তা থেকে, এতে আমি কিঞ্চিত আশাহত হয়েছি। সংসদের মধ্যে এখন পর্যন্ত তারা ভালো সহযোগিতা করে যাচ্ছে সরকারি দলের সাথে। সবসময় জনগণের চাহিদা নিরিখে সংবিধানকে সংশোধন করা হয়। তো সংবিধান সংশোধন করার মতো সংখ্যাগরিষ্ঠতা বর্তমান ট্রেজারি বেঞ্চের রয়েছে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, তার চাইতে বেশি রয়েছে। সুতরাং যদি বিরোধী দল যদি অংশগ্রহণ না করে,
তখন সরকারি দলকে রাষ্ট্র পরিচালনার খাতিরে এবং তাদের নির্বাচনী ম্যানিফেস্টো ফুলফিল করার জন্যে, বাস্তবায়নের জন্যে সংবিধানকে সংশোধন করতেই হবে। একটা বিরতি নিতে চাই। এতক্ষণ দেখছিলেন চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন মুখোমুখি অনুষ্ঠানটি। একটা বিরতির পর আবারও ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে আসলাম মুখোমুখি অনুষ্ঠানে। আমরা আলোচনায় আবারও যেতে চাই। স্যার, যদি একটু বলেন যে 24-এর যে জুলাই অভ্যুত্থান একটু আলোচনা করলেন আপনি, দেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন আমরা আশা করেছিলাম, দেশের মানুষও সেই প্রত্যাশা করেছিল। দেশের রাজনীতির এখন যে অবস্থা, এই রাজনীতিতে গুণগত পরিবর্তন আসলে আপনি কতটা দেখতে পাচ্ছেন, সেটি তরুণদের মধ্যে কিংবা অভিজ্ঞ রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের মধ্যেও? ইতিমধ্যে অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, দেশবাসীও দেখতে পাচ্ছে। জুলাই অভ্যুত্থানের আগে যে সরকারটি ছিল, এটি ছিল একনায়কের সরকার, একনায়কতান্ত্রিক একটি ডিক্টেটোরিয়াল সরকার এখানে ছিল। তারা জনগণের তোয়াক্কা করেনি এবং এটি নির্বাচিত সরকারও ছিল না, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এমনকি যে সে বিখ্যাত কুখ্যাত আমিডামি নির্বাচন, এদেরকে নিয়ে যে সংসদ গঠিত হয়েছে, এটি জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ এটাকে বলা যায় না। কিন্তু এই গণ অভ্যুত্থানের পর আমার দেখা, আমি অনেকগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমার দেখা সবচেয়ে সুষ্ঠু নির্বাচন ছিল বিগত 12ই ফেব্রুয়ারি তারিখের যে নির্বাচনটি। অত্যন্ত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে। এই সংসদের প্রথম 300 জনের মধ্যে 217 জনই ছিল প্রথমবারের মতো এসেছে। এতে বোঝা যাচ্ছে যে অনেক নূতন নিউ ব্লাড ইনফিউশন হয়েছে, নূতন রক্ত সংযোজিত হয়েছে দেহে। একইভাবে বাংলাদেশের রাজনীতিতেও এই যে নূতন যে একঝাঁক জনপ্রতিনিধি, অতীতের সংসদগুলোর তুলনায় তারা অনেক উন্নততর পারফরমেন্স করবেন বলে আমাদের ধারণা। যেহেতু নির্বাচনটি সুষ্ঠু হয়েছে, তাদেরকে প্রকৃত অর্থেই জনপ্রতিনিধি বলা যায় এবং এরা জনগণের চাওয়া পাওয়াকে সর্বোচ্চ মূল্য দেবেন, সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন, এটি আমি বুঝতে পারছি। আমার দৃঢ় বিশ্বাস রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন এর মাধ্যমে হবে। এই যে শেখ হাসিনার পতনটি ভবিষ্যতে সকল সরকারের জন্য একটা ওয়ার্নিং হয়ে থাকলো। কোনো সরকার আর স্বৈরাচারী হতে চাবে না। শেখ হাসিনার তার যে পরিণতি, এটি সকলের জন্য শিক্ষণীয়। সকল রাজনৈতিক দল ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, এমনকি বর্তমান যে রাজনৈতিক দল, তাদের সকলের সামনে এই এক্সাম্পলটি, এই উদাহরণটি থেকেই গেল। এইটার মধ্যে একটা কথা বলতে চাই, দীর্ঘদিন আন্দোলন করেছেন এই গণতান্ত্রিক একটি সরকারের জন্য, কিন্তু যেটি বলা হচ্ছিল যে এই আন্দোলনের পরে বাংলাদেশের ডানপন্থী রাজনীতির একটি উত্থান বিভিন্ন সময় আমরা বিভিন্ন সিনিয়র রাজনীতিবিদদের কাছেও শুনেছি। কি বর্তমান যে প্রেক্ষাপট, যেমন ব্রাহ্মণবাড়িয়া একটা ঘটনা যদি আমরা বলি, দেখি সিনেমা পরিচালনা করতে দেওয়া হয়নি, পাশাপাশি এর আগে একটি ঘটনা ঘটেছে, সেটি কুষ্টিয়াতে হয়তো। আসলে কি বাংলাদেশে ডানপন্থী রাজনীতির উত্থান আপনি দেখছেন? আপনি মাঠে একেবারে দীর্ঘদিন রাজনীতি করেছেন। আমার মনে হয় না ডানপন্থী রাজনীতির উত্থান হয়েছে। এই ধারণাটি হওয়ার একটি কারণ হলো যে দেশের একটি বৃহৎ দল আওয়ামী লীগ এবার তারা এখন পলাতক, নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি এবং জনরোষের কারণেই তারা দীর্ঘদিন ধরে রাজনীতি মঞ্চ থেকে দূরে থাকবে, যেহেতু জনগণই তাকে দূরে ঠেলে দিয়েছে। এই ফাঁকে এই যে গ্যাপটা পাওয়া গেছে, এই সুযোগে একটি ডানপন্থী রাজনৈতিক দল, অতীতে যারা অল্প কিছু আসন পেত, এবার অনেক বেশি আসন পেয়েছে। কিন্তু যতই দিন যাচ্ছে জনগণের মধ্যে এই ধারণাটি বদ্ধমূল হচ্ছে যে ডানপন্থাকে বা ধর্মভিত্তিক রাজনীতিকে বেশি উঠতে দেওয়া যাবে না এবং এদের সাথে যে জনগণ নাই, সেটি ধীরে 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 প্রকাশ হচ্ছে। তা আমার মনে হয় যে ডানপন্থী রাজনীতির উত্থান এখনও হয়নি, ভবিষ্যতেও হবে না। বাংলাদেশের জনগণ তারা মধ্যপন্থী রাজনীতি পছন্দ করে এবং তারা ধার্মিক, রোজা নামাজ ঠিকই করে, কিন্তু তাই বলে যে ধর্মভিত্তিক রাজনীতি তারা চালাবে, এটি আমার মনে হয় না। এই জায়গাতে একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে জামাত ইসলাম অনেক বেশি আসন এবার পেয়েছে, যেটি আসলে এর আগে আমরা যে দেখেছি যে খুব অল্প সংখ্যক, আপনার বিএনপির সাথে যখন ছিল তখন অল্প সংখ্যক আসনই পেয়েছে। কেন জামাত ইসলামের এতটা উত্থান হলো, মানে এটাকে কিভাবে দেখবেন আপনি? এর আগে তারা সর্বোচ্চ আসন পেয়েছিল 18টি, এবার এত বেশি সম্ভবত 68টি আসন। এটি পেয়েছে কারণ অন্য একটি বৃহৎ দল আওয়ামী লীগ মাঠে নাই। এর আগে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, সেখানে জামাতের প্রভাব ছিল অনেক বেশি এবং সেই সরকারটি অনেক গুরুত্বপূর্ণ পদে
তারা এই রাজনৈতিক দলটির প্রতিনিধিকে তারা গুরুত্বপূর্ণ ক্ষমতাসীনের জায়গায় তারা বসিয়েছে, যে কারণে তারা কিছুটা সিট অতীতের তুলনায় বেশি পেয়েছে। কিন্তু আপনি লক্ষ্য করবেন যতই দিন যাচ্ছে এদের সমর্থন ধীরে ধীরে কমে আসবে বলে আমার ধারণা। তো আমরা আশা করি যে ধরনের ডানপন্থী রাজনীতির উত্থানকে বাংলাদেশের সাধারণ মানুষ কিছুটা আতঙ্কের চোখে দেখে, বিশ্ববাসী কিছুটা আতঙ্কের চোখে দেখে, তার সম্ভাবনা এখানে নাই। গণতন্ত্র যতই দৃঢ়ভাবে বাংলাদেশের মাটিতে পতিত হবে ততই জনকল্যাণমুখী রাজনীতির কদর আরও আস্তে আস্তে বাড়বে। আগামী দিনে যে রাজনীতিকে প্রতিষ্ঠিত হতে দেখবেন সেটি গণতান্ত্রিক রাজনীতি, জনকল্যাণমুখী রাজনীতি। ধর্মভিত্তিক রাজনীতি খুব বেশি দূর যেতে পারবে না, তাদের হালে পানি আস্তে আস্তে কমে যাবে। এনসিপিকে আসলে সবসময় বলা হয় যে জামাতে ইসলামের একটি তাদের বিকল্প একটি দল, সেরকম কি কোনো দেখতে পাচ্ছেন তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে? এবং এর মাঝে আরেকটি বিষয় যদি একটু বলে যুক্ত করে দিই, সেটি হলো যে কিচেন ক্যাবিনেট নিয়ে কথা উঠেছে। আপনিও আন্দোলন করেছেন বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাঠে দেখেছেন, সেরকম কি কিছু দেখেছেন আসলে কিচেন ক্যাবিনেট বিষয়টি? এনসিপি বিগত সরকারের সময় তারাই ছিল প্রধানত ক্ষমতাসীন দলের মতো, তাদের আচরণ ছিল। তাদের অনেক কর্মকাণ্ডে সরকার সরাসরি সহায়তা করেছে। তাদেরকে এক অর্থে কিংস পার্টি বা ক্ষমতাসীন দল বলে অনেকেই অভিহিত করেছেন। কিন্তু ধীরে ধীরে এই দলটির প্রভাব কমে গিয়েছে। এই দলটির প্রভাব কমার একটি কারণ, বিগত সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু তিনি যেভাবে এই ছাত্রদেরকে উপদেষ্টা পরিষদে ঢুকিয়ে দিয়েছেন, তাদের মধ্যে অনেক দুর্নীতির কাহিনী শোনা যাচ্ছে এদের সম্পর্কে, যেটা অত্যন্ত দুঃখজনক। এই দলটি যদি ক্ষমতার বাইরে থাকতো তাহলে তাদের পারফরমেন্স অনেক ভালো হতো এবং তারা নিজেরাই এই বিগত নির্বাচনে অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সিট পেত যদি তারা অন্য কোনো দলের সাথে যদি জোটে না যেত, এবং তারা যদি উপদেষ্টা পরিষদের সদস্য হয়ে দুর্নাম না কামাতো, তাহলে এই দলটির ভবিষ্যৎ অত্যন্ত ভালো ছিল এবং এটি আগামী দিনের ভবিষ্যৎ হবে বলে অনেকে মনে করেছিলেন। কিন্তু এই ইন্টারিম সরকারের ভুল পদক্ষেপের ফলে এই সরকারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমি মনে করি এবং আগামী দিনে তাদের এই ক্ষতি পুষিয়ে ওঠা খুবই কঠিন হবে। এই দলের অনেক প্রতিশ্রুতিশীল নেতা, তারা এই ধর্মভিত্তিক দলের সাথে আঁতাত করার কারণে তারা দল ছেড়ে চলে গিয়েছে। অতীতে গণ অভ্যুত্থান আরও আমরা দেখেছি। গণ অভ্যুত্থানের পর ক্ষমতার হালুয়া রুটি ভাগের জন্য যারা সরকার পতন ঘটিয়েছে অতীতে, যাদের তৎপরতার ফলে এক নায়কের পতন হয়েছে, তারা এসে কেউ ক্ষমতার অংশ দাবি করেনি। কিন্তু এই এনসিপি দলটির যারা শীর্ষস্থানীয় নেতা, তারা ক্ষমতার প্রতি তাদের আগ্রহ অতিমাত্রায় বেশি দেখিয়েছে, যেটা সাধারণ জনগণ পছন্দ করেনি। সব কিছুর একটা বয়স প্রয়োজন, অভিজ্ঞতা প্রয়োজন। একটা সরকার এদেরকে অতীতে ধরেন তারা মুক্তিযুদ্ধের সাথেও তুলনা করতে চায়, যে সব মুক্তিযুদ্ধে সারা দেশবাসী অংশগ্রহণ করেছে, এটা ছিল 9 মাসের বা তারও আগের অনেক বছরের বাঙালির দীর্ঘদিনের সংগ্রামের ফসল। কিন্তু এরা দুদিনই একটা কোটা আন্দোলন থেকে তারা কিছুটা সাফল্য পেয়ে, প্রধানত বিভিন্ন বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দলের সমর্থন পেয়েই তারা শেখ হাসিনা সরকারকে সরাতে সক্ষম হয়েছে। কিন্তু এর ফলে তারা নিজেদের সম্পর্কে অতি বেশি আত্মবিশ্বাসী হয়েছে এবং তারা যেভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেছে, এই অংশগ্রহণটা অনেকের কাছে বিসদৃশ্য মনে হয়েছে। যাদের 2 দিন আগে রিক্সা ভাড়া ছিল না, হঠাৎ করে তারা যদি পাজারো গাড়িতে চলে, কিংবা নির্বাচনের সময় যদি ব্যাপক অর্থ ব্যয় করে, এই অর্থের সোর্স সম্পর্কে জনগণের মনে সন্দেহ রয়েছে। তো একটা রাজনৈতিক দল জনমনে স্থায়ী আসন গাড়তে হলে যে ধরনের বিগিনিং প্রয়োজন, এরা সেই ধরনের আরম্ভটা করতে পারেনি। কিচেন ক্যাবিনেটের কথা যদি বলেন, কিচেন ক্যাবিনেট বিগত সরকারে ছিল, বোঝাই যাচ্ছে 5 জন কিংবা 6 জন, তারা সব ডিসিশন নিত। এখন তো অনেকে অস্বীকার করছে। এটা করছে কারণ এই ইন্টারিম সরকার যখন ক্ষমতায় ছিল তাদের তত কেউ বেশি সমালোচনা করেনি, কারণ সবাই আশা করেছিল এরা যেসব ভুলগুলা করেছে 1 মাস পরে হয়তো এই ভুল আর করবেন বা ভবিষ্যতে এইসব ভুল আর করবে না। কিন্তু ক্রমে ক্রমে এই সরকারের প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে জনগণের সামনে। এই ইন্টারিম সরকারের কিছু কিছু সদস্য, তারা এখন সব দোষ কিচেন ক্যাবিনেটের উপর দিচ্ছে। কিচেন ক্যাবিনেট হয়তো ছিল, কিন্তু ইউনূস সরকারকে আমি কোনো সফল সরকার মনে করি না। আরেকটা বিরতি নিতে চাই, বিরতির পরে আমরা আবার ফিরবো। এতক্ষণ দেখছিলেন চ্যানেল 1-এর মুখোমুখি অনুষ্ঠানটি। আরেকটা বিরতি নিয়ে আমরা ফিরে আসবো এই আলোচনায়।